গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে চতুর্থী, শুভ মহা চতুর্থী। আর দুদিন ষষ্ঠীতে তো দেবীর বোধন, তো দুর্গাপুজো শুরু হয়েই গেল, তাই না? যদিও নবরাত্রি তো চলছে, ওটা তো 9 দিনের পুজো, মায়ের 9টা রূপ। তো সিআর পার্কের সমস্ত প্যান্ডেল এখন লাস্ট মিনিট প্রিপারেশনে আছে। তো ওই আর কি, আজকে থেকে বোধহয়, আজকে থেকে না কালকে থেকে সিআর পার্কের এন্ট্রিও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। বাট যেহেতু আমি রেসিডেন্ট, আমি একটা গেট পাস পাই গাড়ি নিয়ে যাওয়ার জন্যে, তো আমি যেতে পারি আর কি। এটা একটা সুবিধা বলতে পারো, যেহেতু এত বছর ধরে সিআর পার্কে আছি। এটা রেসিডেন্ট পাস প্রত্যেকবারই আমি পাই, কিন্তু এইবার যেহেতু কলকাতায় ছিলাম, ওরা রেসিডেন্ট পাস বিলি করে দিয়েছে। তো রঞ্জিতকে কালকে পাঠিয়েছিলাম, কালকে তো পাইনি, আজকে আশা করছি পেয়ে যাবে। আর তাছাড়াও আধার কার্ডের বেসিসে যেতে দেয়। তো আমার যেহেতু আধার কার্ড, ভোটার কার্ড সবই সিআর পার্কের অ্যাড্রেসে, তো তাই জন্য সেরকম অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো পাসটা পেয়ে গেলে ভালো। আর কালকে আমি তোমাদের সাথে আমার বড় বাজারের শপিং আর তন্তুজু থেকে 2টো শাড়ি নিয়েছিলাম, ওইটার শপিংও শেয়ার করেছি। আশা করছি তোমরা দেখেছো, আমাকে অবশ্যই জানিও কিরকম লাগলো তোমাদের ভিডিওটা, শাড়িগুলো কিরকম লেগেছে। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 9:10। উঠে গেছি সকাল সকাল। আমার মা এই যে কাজ করছেন। কি বানাচ্ছেন ম্যাডাম? চাউমিন বানাবো। চাউমিন মিক্স। এখানে আমার মা এই যে প্রন ডিভিন করছে। প্রনটাকে ক্লিন করছো? কাটা কাটে। বুঝেছি। ব্রাহ্মণ মশাই পোকাকে বানিয়ে দিয়েছে এটা ব্রাহ্মণ মশাই। ছোটবেলায় আমাকে বলতো তো, এই মাছেদের ব্রাহ্মণ মশাই হচ্ছে চিংড়ি। আর এখানে লাউয়ের বাকল, এখানে এই যে 2 দিন আগে লাউ চিংড়ি খেয়েছিলাম, তো ওর স্কিনটা রেখে দিয়েছে। আমরা এটাকে করু বলি, তো তোমরা কি বলো আমাকে অবশ্যই জানিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পুরী থেকে কি কি জামা কাপড় এনেছি। রূপোর গয়না অনেক এনেছি, বাট এখন আর রূপোর গয়না শেয়ার করতে পারছি না। একবারে বসে পুজোর পরে তোমাদের সাথে শেয়ার করব। আজকে 2টো সিনেমা দেখার প্ল্যান আছে। একটা বোধহয় রঘু ডাকাত দেখছি, আর একটা কলকাতায় কিছু নেই না এরকম কিছু একটা নাম ভুলে গেছি। ভাই কালকে গিয়ে টিকিট করিয়ে এনেছে নেহেরু প্লেসে। তো ব্যাক টু ব্যাক সিনেমা দেখবো। আমি আর ভাই প্রত্যেক সময় পুজোর সময় সিনেমা দেখতে ভালোবাসি, কারণ বাংলা সিনেমা বেশ কয়েকটা রিলিজ করে। তো দেখা যাক, আগে ব্রেকফাস্ট করি, তারপর কখন বেরোই জানি না, কি করব। দিনটা শুরু করলাম, এখন দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। এখন ঘড়িতে বাজে কটা? প্রায় 11:45। আমি ওই 11:10-15 বেরোবো। নিজের চেহারাটাকেও তো একটু সুন্দর করতে হবে। মা দুর্গা আসছেন, দেখা করতে যাব না সুন্দর হয়ে? ঠাকুর সেজেগুজে আসবে, ঠাকুরের ভক্তকেও তো সেজেগুজে যেতে হবে। হ্যাঁ, আমি কালকে রাতে মা বলছে আমি কোনোদিনও গুরু ক্লাব করিনি। আমি কি করেছি, আমি যেভাবে টেনে টানিনি, খালি ধরছি তাতেই করছে। আমি মাকে বললাম, মা তোমার 2টো নর্মাল ডেলিভারির বাচ্চা, তাও তুমি এটা আইব্রো প্লাক করাতে ভয় পাচ্ছ। আমার মার নাকি ভয় লাগে? ভয় লাগে বাবা। এদিকে আমার সাথে যায় যে আমি সালনে গেছিলাম কলকাতায় চুল কাটাতে, এই যে লক্স গুলো সামনেটা লেয়ার্স করেছি, ওখানে গিয়ে বসেছে, দেখছি টুকুস টুকুস করে। একদিন ধরে টেনে টেনে দেবে। ব্যথা লাগে না বলো তো? ব্যথা লাগে তো। আগের দিনের মা মাসিরা করেছে না, এরা কত সুন্দর এখনো আছে। আমাকে এটা ছোটবেলা থেকেই শুনতে হয়, এটা আমি শুনে যাই, কি করবো, শুনি। আমার দিদার স্কিন, ওরে বাবা, মানে যারা আমার দিদাকে দেখেছো তারা জানবে, অনেকেই আমার ভিডিও দেখো তোমরা, যারা আমার দিদাকে দেখেছো, আমাদের যেরকম হেয়ার আছে না, বডি হেয়ার আছে, আমি তো ওয়্যাক্স করাই, আমার মার আস্তে আস্তে বয়সের সাথে কমে গেছে। আমার দিদার কোনোদিনও কোনো বডি হেয়ার ছিল না, মানে স্কিন একদম যেরকম হয় না, যেরকম অ্যাক্ট্রেসদের হয় গ্লিটার লাগানো, ওরকম ছিল সব সময়। মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, রাত 2টো, সকাল 6টা, দুপুর বিকেল 5টা, সব সময়। হ্যাঁ, তো করতো, তেল মালিশ করলে তার জন্য না, চুলটাই তো ছিল না বডিতে, সেটা তো বলো, লোমকূপগুলোই ছিল না, একদম ফ্ললেস ছিল। মা তোমার মায়ের স্কিন, তোমার না, আমার দিদার স্কিন, আমার জোক ছিল, দিদাকে আমি বলতাম দিদার খাট, যেটা এখন আমাদের বাড়িতে আছে, আর দিদার স্কিন। দিদা মারা গেলে, দিদা মারা যাওয়ার আগে যেন আমাকে উইল করে যায়, দিদার স্কিনটা মারা গেলেই দিদা, মানে দিদা যেন স্কিনটা আমাকে উইল করে যায়। জোক এটা ছিল যে দিদা তুমি মরবে, সঙ্গে সঙ্গে আমি প্লাস্টিক সার্জারি করে তোমার স্কিনটা তুলে আমার গায়ে লাগিয়ে নেবো। কপাল, আমার দিদা মারা গেল কোভিডে, মানে স্কিন তো দূরস্থ, আমার দিদাকে ধরা পর্যন্ত যায়নি, তাই না মা? স্কিনটা নিয়েই চলে গেল, দিল না। এত করে বললাম বিল লিখে যাও,
লিখলো তো নাই, যদিও খাটটা পেয়ে গেছি। যদি খাটের এই যে এই আরেকটা দাবিদার এসে গেছে, খাটটা আমার। না 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 না, আমি আগে লিখেছি। না 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 না, এই খাট নিয়ে সবার ভাই বেস্ট, ভাই বলবে যে করে নাও, লাস্টে তো আমার কাছেই আসবে, আমি এই খাটের আসল মালিক। আর সেদিনকে তোমাদের সাথে ম্যাগনেট গুলো শেয়ার করলাম। এখন ও ভাই সাজিয়েছে, একটু উপর উপর করে দিয়েছে। ও এটাকে নিচে এনেছে, হোলিস্টুপাকে উপরে করেছে। শান্তির বড় অভাব জীবনে, তাই জন্য শান্তির স্তূপাকে সবার আগে করেছে। গৌতম বুদ্ধ উনি ডিসাইপল হয়েছিলেন না, সম্রাট অশোক এই জায়গাতেই দাঁড়িয়ে বলেছিলেন শান্তি আর শুধু শান্তি চাই জীবনে। আমিও শুধু শান্তি আর শান্তি চাই, কিন্তু আমার শান্তির মাকে তো বাঘেই খেয়ে নিয়েছে, আর শান্তি পাবো কোথায়? ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। এটা হচ্ছে মামের ব্রাঞ্চ চাউমিন, এটাতে প্রন আছে আর ডিম আছে। মিক্স চাউ বানিয়েছো? চিকেনটা কোথায়? হ্যাঁ, দাঁত নেই তো, তার জন্যই রাবার রাবার লাগবে। এখন লাঞ্চের বন্দোবস্ত হয়ে গেছে, ওই পেছনে যদিও করু কাটা আছে, ওটা রাতে খাওয়াবে। তুমি কিন্তু স্ন্যাক্স খেও আজকে, আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে কালকে কলার বড়া বানিয়েছিল, মানে পাকা কলা আর কি, জেনারেল যেটা কলা খাই আর কি। এত সফট হয়েছে, এত ভালো হয় এটা। 1 থালা আর 2 থালা বানিয়েছিল, এখন এইটুকুই পড়ে আছে। ছেলে মেয়ে সব খেয়ে নিয়েছে, তাই তো? কলা খাওয়াচ্ছে, বড়া খেতে ভালোবাসি, ভাজা খেতে। না আমি কলাও খাই, বেশি দিন রাখলে কিরম হয়ে যায় না। আমি রোজ একটা করে খাই, এর বেশি আর কত খাবো বলো? অনেক দিনই হয়েছে কলকাতা থেকে এসছি, তখন তো আমরা পুরীও বেড়াতে গেছিলাম। তো তখন আমরা পুরী থেকে কয়েকটা শাড়ি কিনেছিলাম, শাড়ি, স্যুট পিস এইসব। তো যেহেতু সামনেই পুজো আসছে, তোমাদের সাথে আমি বড়বাজারেরও আমাদের শাড়ি শপিং শেয়ার করলাম, তাই জন্য ভাবলাম আজকের ভ্লগে তোমাদের সাথে পুরী থেকে কি কি জামার কাপড় এনেছি বা শাড়ি এনেছি সেগুলো শেয়ার করি। এছাড়াও প্রচুর রূপোর গয়না এনেছি, সেগুলো সব পুজো শেষ হোক আমি সময় নিয়ে বসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাজু রাজগৃহ গ্রামে যে গেছিলাম পটচিত্র পেন্টিং দেখতে, এক্সপিরিয়েন্সটা, ওখান থেকেও কয়েকটা জিনিস এনেছি, আমার মা কয়েকটা অর্ডার দিয়ে এসছে, সেগুলো সব একসাথে পুজোর পরে তোমাদের সাথে না হয় শেয়ার করব। তো আজকে চলো শুরু করি উড়িষ্যা থেকে বা পুরী থেকে কি কি শাড়ি এনেছি। প্রথম শাড়িটা আমার মায়ের জন্যে। আমার মা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এই কম্বিনেশন একটা সম্বলপুরি কটন আনবেই। তো মার এই কালারটা খুব ভালো লেগেছে। তো এরকম হোয়াইট আর গ্রিন কম্বিনেশনে, নিচে চওড়া পাড় আর কি, মহাপাড় যেটা আমরা বলি, এরকম 3 থাকের চওড়া পাড়, আর ওপরটা এরকম সরু পাড়। এর আঁচলটাও খুব সুন্দর। এটা মা অনেক দোকান খুঁজে খুঁজে তারপরে একটা কোঅপারেটিভ দোকান আছে একদম স্বর্গদ্বারে ঢুকতেই, যে দোকানটা নরসিংহ সুইটসের অপোজিটে, ওই দোকান থেকে নিয়েছি। ওই দোকান থেকে আমিও আর কয়েকটা শাড়ি কিনেছি, তারপরে জামার পিস কিনেছি। আঁচলটাও এইরকম খুব সুন্দর, কালারটা এত সুন্দর লাগছে না সাদার সাথে। আমার মাকে আমি অনেক কাল আগে, 2 বছর মানে 3 বছর আগে মাদার্স ডেতে উৎকলিয়া থেকে সম্বলপুরি কটন সাদা লাল কম্বিনেশনে দিয়েছি। ওটা তো আমার মা পরেই পরে পুজো পার্বণে, বাট মায়ের খুব ইচ্ছে ছিল এই কালার কম্বিনেশনে নেওয়া। তো অনেক দোকান খুঁজে ফাইনালি পাওয়া গেছে। এত সুন্দর লাগছে না রংটা, গ্রিনটা একদম আলাদাই একটা মিষ্টি লাগছে, এটা অন্য রকমের গ্রিন, ওই ক্যাটক্যাটে গ্রিনটা না, তার জন্য খুব ভালো লাগছে। তো এই শাড়িটা নেওয়া হয়েছে, এটা কটনের, কটন হ্যান্ডলুমের নেওয়া হয়েছে। তারপরে আমার খুব ইচ্ছে ছিল যে উড়িষ্যার যে গামছা শাড়ি, সেটাকে বলে সুতালুগা জগৎসিংহপুর। জগৎসিংহপুর যে ডিস্ট্রিক্টটা, ওইখানে বোনা হয়। তো পুরো শাড়িটা চেক চেক গামছার প্যাটার্নে হয়। ওইটা এখন আর বোনা হচ্ছে না, মানে প্রত্যেকটা চেকে আলাদা করে ডাই করতে হয়, তো একটু ইন্টেন্সিভ টেকনিক। তো এখন ওরা কি করেছে, ওপর আর নিচে ডাই করে ওই চেক প্যাটার্নটা আনছে। তো পাছা পাড় শাড়ি যেটা হয়, এটা হচ্ছে ওই পাছা পাড় শাড়ির প্যাটার্নে। আর নিচে ওদের ফোড়া কুম্বা, যেটা আমরা আমাদের আধুনিক ভাষায় বলি টেম্পল বর্ডার, বাট অ্যাকচুয়ালি ওদের ভাষায় হচ্ছে ফোড়া কুম্ভ বর্ডার। এই কুম্ভের মতো ওপরে ওপরে ফোড়া কুম্ভ বর্ডার। অ্যাকচুয়ালি কি বলতো, পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরেই কিন্তু ওদের বসবাস, ওদের জীবন চলছে। তো মন্দিরের চূড়ো থেকেই ইন্সপিরেশন নিয়ে তখনকার তাঁতিরা এই বর্ডারটা বানানো হয়েছে, যেটা এখন আমরা টেম্পল বর্ডার বলেই বেশি জেনে থাকি। আর এই যে এখানে 3 ধরনের সুতো ডাই করে করা হয়, খুব ইন্টেন্সিভ টেকনিক। তাও যে এটা পেয়েছি। আর নিচের দিকের আঁচল, নিচের দিকের পাটটা এরকম, এর আঁচলটাও খুব সুন্দর, আঁচলটা অন্য রকমের। আঁচলটা হচ্ছে অনেকটা কার্গিল শাড়ি যেগুলো খুব কমন, সেইটার মতো। এই যে কোণারেকের চক্র দেওয়া,
এই যে এই যে কোণারকের চক্র দিয়ে আঁচলটা বানানো, সুন্দর না? আমার ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি সব জায়গার শাড়ি আমার কালেকশনে রাখতে চাই, তো তার জন্যই এই চেক প্যাটার্নের এটা আনতে চেয়েছিলাম। তো আগে কি হতো বলতো, এইরকম চেকটা পুরো শাড়িতেই থাকতো, আর বর্ডারে অল্প একটু এরকম ফোড়া কুম্বা বা টেম্পল বর্ডার থাকতো, তো ওটা এখন আর বানানো হচ্ছে না। তো এইটা একটা। তারপরে কটন বোমকাই এনেছি, সিল্ক বোমকাই আনিনি। সিল্কের শাড়ি এনেছি, অন্য সিল্ক, দুটো অন্য সিল্ক এনেছি, কিন্তু এইবার কটন বোমকাই আনা হয়েছে। আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি এটাও গ্রিন কালারের, কিন্তু ওই গ্রিনের চেয়ে একটু আলাদা গ্রিন কালারের। আর পাড়টা হচ্ছে এই যে রুদ্রাক্ষ বর্ডারের পাড় পিঙ্কে, আর পুরো শাড়িটা এরকম প্লেন। যদিও ডল বোমকাই খুব পপুলার, বাট আমার ডল বোমকাই পার্সোনালি মানে ভালো লাগে, বাট আমি আনতে চাইনি। তো এটার আঁচলটা, এটা টাঙানো ছিল শাড়িটা ওই দোকানে, ওই ভিউয়ার্স কোঅপারেটিভ সোসাইটিতে টাঙানো শাড়ি খুলে নিয়েছে। এটা আমার স্বভাব হচ্ছে, শান্তিনিকেতনও ডিসপ্লে শাড়ি খুলে নিয়ে এসেছিলাম। পাটটা এরকম একটু অন্যরকম, কেননা ডল বোমকাই শাড়ি বেশি প্রচলিত, এইটা করতেও বেশি খাটনি। ডলের কি বলতো সেট প্যাটার্ন, জ্যাকার্ডে ফিট করে দিলেই হয়, বাট এইগুলো পুরোটাই হ্যান্ডলুম হবে। এই যে পুরো সুতো ঘুরছে ইন্টারলকিং প্যাটার্নে, তো এইটাই হচ্ছে আসল আইডেন্টিফিকেশনের মার্ক যে এটা হ্যান্ডলুমের শাড়ি। তো সবাই তো ডল বোমকাই পরে, তা আমি ভাবলাম আমি ফুল বোমকাই পরবো। তো এই হচ্ছে আমার বোমকাই, কটন বোমকাই শাড়ি। দেখা যাক পরে যদি কখনো সিল্ক বোমকাই কিনি, ইচ্ছে তো আছে, কিন্তু এবার ভগবানকেও সহায় হতে হবে, তাই না? আমার অনেক দিনের ইচ্ছে ছিল গোপালপুরের তসর কেনা। গোপালপুরের তসর কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, তসর সব জায়গারই জিআই ট্যাগ পেয়েছে, ওটা কাল্টিভেশনের ওপরে হয়। তো অনেক জায়গায় দেখেছি, দিল্লির উৎকলিয়া বয়নিকাতেও দেখেছি, কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। জেনারেলি গোপালপুর তসরে টেম্পল বর্ডার বা ফোড়া কুম্ভ দিয়ে আঁচলে কটকি কাজ বা ইক্কত কাজ হয়, বাট আমার পাড়ে ইক্কত কাজ চেয়েছিলাম। ফাইনালি এই দোকানে পেয়েছি, এই হচ্ছে সেই ইক্কত কাজ করা পাড়, গোপালপুর তসর। আমার খুব পছন্দ হয়েছে। এটা বোধহয় আমার 4th তসর শাড়ি। এর আগে আমি গাছি তসর দুটো নিয়েছি অন্যখান থেকে, একটা উৎকলিয়া থেকেই নিয়েছি, ওটাও ফোড়া কুম্ভ বর্ডার, খালি এরকম কালো দিয়ে, আর আঁচলে হচ্ছে কটকি কাজ। আর একটা কর্ণাবতী কিনার শাড়ি কিনেছি, ওটা মহারাষ্ট্রের জিআই ট্যাগ তসর শাড়ি, ওইটাও একটা আছে। তো এটা ওই সর্বসাকুল্যে 4 নম্বর তসর শাড়ি। আঁচলে তো পুরোটাই কাজ থাকবেই থাকবে, সেটা তো ইক্কত কাজই থাকে, কেননা সম্বলপুরি মানেই হচ্ছে ইক্কত কাজ। এই যে সুন্দর না? এই রাস্ট কালারটা আমার রিসেন্ট ফেভারিট, আমার খুব ভালো লেগেছে। কোর্টেও পরা যাবে আর এমনিও পরা যাবে। তো এই হচ্ছে আমার গোপালপুর তসর। মার মাথা আমি খেয়ে নিয়েছিলাম যাওয়ার আগে থেকেই, মা গোপালপুর তসর চাই, মা গোপালপুর তসর চাই, পাবো কি মা? মা বললো দেখ কপালে থাকলে হবে। ঠিক তাই, কপালে ছিল, আর এই যে এত সুন্দর একটা শাড়ি বাড়িও এসে গেল। এইবার আসি শেষ শাড়ি উড়িষ্যা থেকে যেটা নেওয়া হয়েছে। আমরা বয়নিকায় গেছিলাম মা মেতে মিলে, ওখানে গিয়ে আমার একটা ক্লায়েন্ট কল এসে গেছিলো, তারপর অফিস কলও এসে গেছে। আমি ওটা আমি অ্যাটেন্ড করতে 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 মা একাই কতক্ষণ থাকবে, তো দোকানে ঢুকেই আর কি কলটা এসছে। তো মা এই শাড়ি ওই শাড়ি সেই শাড়ি দেখে দেখে ফাইনালি নিজে পছন্দ করে এই সিল্ক দোলাবেদিটা নিয়েছে। অপূর্ব সুন্দর হয়েছে, আমার তো দেখেই আমি অবাক হয়ে গেছি যে মা এটা পছন্দ করেছে। মা জেনারেলি দাম দেখে খুব একটা শাড়ি এরকম পছন্দ করে না, বাট এটা যে মা নিজের থেকে পছন্দ করেছে, আমি খুব খুশি হয়েছি। এই কালারটা এত সুন্দর। দোলাবেদি শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথ ঠাকুরকে যখন দোল পূর্ণিমা উৎসব হয়, তখন ঠাকুরকে এই দোলাবেদি পাট্টা পরানো হয়, মানে উত্তরীয় আর ধুতি, তো এই দোলাবেদি পাট্টা পরানো হয়। এত সুন্দর কালারটা, মানে অদ্ভুত পিচ কালার, কিন্তু একটা মিষ্টি ব্যাপার আছে। আর তানা বানাতে একটু অন্যরকম, তার জন্যই ধূপছাও শেডটা আসছে। তানাতে বোধহয় পিচ কালারটা আছে, আর বানাতে একটা হালকা পেঁয়াজি রং আছে, তার জন্য এরকম সুন্দর একটা এফেক্ট করছে। এই যে এরকম ধূপছাও এফেক্ট দু রকমের, আর এরকম মাল্টি কালার সুতো দিয়ে পুরো শাড়িটায় বোনা হয়েছে। আর ওদের তো টেম্পল বর্ডার থাকবেই, যেটা ফোড়া কুম্ভ বলে ওরা, আর নিচে রুদ্রাক্ষ বর্ডার। এই যে এইটা দেখো, এই যে রুদ্রাক্ষর মতো দেখতে, তাই জন্য বলা হয় রুদ্রাক্ষ বর্ডার।
পুরো শাড়ির দোকানের মতো শোনাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি এখন শাড়ির দোকানে কিন্তু এগুলো শোনা যায় না। আমি অনেক রিসার্চ করে করে, বই পড়ে পড়ে, ইন্টারনেট ঘেটে ঘেটে তারপরে শিখেছি। আর এইটার স্পেশালিটি, দোলাবেদি শাড়ির স্পেশালিটি হচ্ছে আঁচল। আঁচলে ইক্কত কাজ থাকে না, আঁচলে থাকে এক্সট্রা ওয়েফট টেকনিক। সেইটা হচ্ছে জামদানি প্যাটার্ন, যে টেকনিকটা জামদানি শাড়ি যে প্যাটার্নে বোনা হয় সেটাকে বলা হয় এক্সট্রা ওয়েফট টেকনিক। এই যে কি সুন্দর না, কন্ট্রাস্টে লাল। অ্যাকচুয়ালি বডিতেও টানাতে বা বানাতে এই রংটা আছে, আর বাকিটাতে আছে এই পিচ কালারটা, তার জন্য একটা সুন্দর এফেক্ট দিচ্ছে। দোলা বেদি তো, দোল খেলা হয় যখন, তখন এরম ভাবেই ঠাকুরের সাথে দোল যে দেওয়া হয়, ওই কনসেপ্টে এই শাড়িগুলো বোনা হয়। এত সুন্দর, পরলে আরো খুলবে। মাল্টি কালার সুতো দিয়ে কাজ তো। আর ওই যে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এক্সট্রা ওয়েফট টেকনিক, শাড়ি ঘোরালেই দেখা যাবে। এই দেখো, কোনো কাটা সুতো নেই, সব এন্ডিং ঘুরছে, পুরো ইউটার্ন হচ্ছে। এই দেখো সূক্ষ্মভাবে, এই যে পুরো ইউটার্ন হচ্ছে, তারপরে সুতোগুলোকে ছেড়ে দেওয়া হয়। কেন বলো তো করা হয়? যাতে ছিঁড়ে না আসে। কেননা যখন ঘুরছে সুতোটা, ওটা তো যেরকম সেলাই যারা করো তোমরা জানবে, যে যখন আমরা স্টিচিং করি, মানে এমব্রয়ডারি করি, তখন করে যখন সুতোটা শেষ হচ্ছে, পেছনে নিয়ে কয়েকটা ঘরের মধ্যে ঘুরিয়ে তারপরে কাটা হয়। উইভিংও কিন্তু সেই একই এফেক্টে করা হয়, যাতে কি ধুলে বা বারবার ইউজ করলে ছিঁড়ে না যায়। আর পাওয়ারলুম শাড়িতে যেহেতু মেশিনে কাটা হচ্ছে সুতোগুলো, মানে খটখট 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 আওয়াজ হয়, তার জন্য যত ধোয়া হয় আস্তে আস্তে সুতোগুলো বেরিয়ে যায়। আমাদের দাদু ঠাকুমাদের টাইমে দেখবে অত শাড়ি কেনার চল ছিল না, শাড়ি কিন্তু বছরের পর বছর যেত। তার রহস্যটাই হচ্ছে হ্যান্ডলুম। হ্যান্ডলুম শাড়ি, আমার তো 10 বছরের ওপর চলছে শাড়ি। আমার মায়ের বিয়ের শাড়ি 35-36 বছর আমার মায়ের বিয়ে হয়ে গেছে, তো এখনো চলছে। হ্যাঁ, কোথাও কোথাও ছিঁড়ে গেছে, সেটাও মায়ের দোষে, নেফতালিনের গুণে। আমার মা রাস্তার নেফতালিন লাগিয়েছিল ঘরের মধ্যে চতুর্দিকে, সেখান থেকে, ওগুলো তো কেমিক্যাল হয়, ভালো দোকানের নেফতালিন বল ইউজ করলে তখনই ভালো হয়। তো কলকাতা থাকতেই বহু বছর আগে ছিঁড়ে গেছিল। এইবার আমি পুরো রাফু করিয়ে একদম সুন্দর করে এনেছি। এইটা হচ্ছে হ্যান্ডলুমের একদম আইডেন্টিফিকেশনের মার্ক, যেটা এত বছর হয়ে গেছে তাও এর গ্লো দেখো, শাইন দেখো। এই শাড়ি এর সারা জীবন টিকে যাবে। আর যদি শেষ হয়ে যায় কখনো, পড়তে পড়তে যদি ছিঁড়ে যায়, এইটুকু হয়ে যাবে, মানে আর এই সোসাইটিকে সিনথেটিকটা বহন করতে হবে না, ডাম্প হতে হবে না। এই যে কলকাতায় জল জমলো, চতুর্দিকে প্লাস্টিক প্লাস্টিক, দায়ী আমরা যতদিন প্লাস্টিক ইউজ করব, এরমভাবে নালা চোখ হবে, ড্রেনেজ পাইপ চোখ হবে। প্লাস্টিক ইউজ করা একদমই উচিত না। তো এইটা পিওর সিল্কেরই, এটাও যখন শেষ হবে একদম দলা হয়ে যাবে, কিছুই থাকবে না সমাজেকে, মানে এই মাটিকে আর কিছুই বহন করতে হবে না প্লাস্টিক এই শাড়ির থেকে। তো এই যে এই দোলাগুলো, আর পেছনেও পুরো এক্সট্রা ওয়েফট টেকনিকে শেষ হচ্ছে। তো আমার শাড়িটা দেখে খুব ভালো লেগেছে, আর আমার মা যেটা পছন্দ করে নিয়েছে তার জন্য আমার মাকে একটা বিগ থ্যাঙ্কস। এটা দেখা যাক কবে পরি। এটার ব্লাউজ পিস তো থাকবেই, বানিয়ে সুন্দর করে তারপরে পরবো। তো এই ছিল আমাদের পুরী থেকে শাড়ি শপিং। এইবার তোমাদের সাথে আমি শেয়ার করি জামার পিস কি কি এনেছি, আর ঘরে পরার কিছু কাফতান এনেছি। কোর্টে তো যেতেই হয়, তো এরকম সাদার ওপরে কালো ইক্কত, এটা কিন্তু উইভ, প্রিন্ট না। অনেকেই ভুল করে বলে প্রিন্ট, এটা পুরোটা উইভ করা হয়। প্রিন্ট হলে তো পেছনে একই রকম এফেক্ট আসবে না, হালকা হয়ে যাবে। উইভ মানে বোনা হচ্ছে, তার জন্যই একই রকম এফেক্ট আসছে। এটা আমি উইভার্স কোঅপারেটিভ সোসাইটি থেকেই নিয়েছিলাম, একদম স্বর্গদ্বারে ঢুকতেই বাঁ হাতের দোকানটা, আমি নামটা এখন ভুলে গেছি, আমার পুরোনো ব্লগে আছে। তো এরকম 4 মিটার আনা হয়েছে, একটু ভালো করে বড় করে আনারকলি টাইপের বানাবো। তারপরে নিয়েছি ওই দোকান থেকে এই রঙের একটা, সুন্দর না এমনি সময় পরার জন্য, পিঙ্ক, হট পিঙ্ক, তারপরে সাদা। এটাও ইক্কাত উইভ করা, কিছুই ইক্কাত মানেই উইভিং হয়, ইক্কাত প্রিন্ট হয় না কখনোই। তো সামনে পেছন এক হবে। তো এই রঙের একটা, আর আরেকটা নিয়েছি, এটা বোধহয় বয়নিকা থেকে নিয়েছি, এরকম সাদার ওপরে হালকা ব্রাউন কালারের এরকম একটা। দুটো এফেক্ট আছে এখানে, ভিভটাই ওরকম করা, ডার্ক লাইট ডার্ক লাইট। এটাও অনেকটা নিয়েছি, পরলে ভালো লাগবে।
একটা অন্য দোকান থেকে, এখন আমার মনে নেই দোকানের নাম কি, সেইখান থেকে এই কাপড়টা নেওয়া হয়েছে। এরম রেড কালারের ইক্কত উইভ করা, আর এটা হাতে এমব্রয়ডারি করা। এই যে পুরো মেটেরিয়ালটার ওপরই নানা জায়গায় ইকুইভ্যালেন্ট গ্যাপ রেখে রেখে এই এমব্রয়ডারিটা করেছে, দেখে বেশ ভালো লাগলো। তো দেখি আনারকলি টাইপেরই কিছু বানাবো, যখন বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এইটা একটা কাফতান নিয়েছি কিছু, কেন বাড়িতে পড়তে তো লাগে, আর মেড ইন ইন্ডিয়া পরি। এটাও যদিও মেড ইন ইন্ডিয়া, এটা আমি ডিমার্ট থেকে নিয়েছি। আমি দেখেই নেই, মেড ইন ইন্ডিয়া হলে তবেই পরবো, নালে আমি কিনবও না। তো এগুলো তো সব মেড ইন ইন্ডিয়াই হবে, পুরীরগুলো। তো এরম একটা কাফতান নিয়েছি ঘরে পরার জন্য, রংটা ভালো হয়েছে। এরম একটা, অনেক কটাই এনেছি, 2-3টে এনেছি, হ্যাঁ 3টে তো এনেছি। তারপরে এইরকম একটা হলুদ আর রাস্ট অরেঞ্জের এরকম একটা, এটাও বেশ ব্রাইট, ভালো লাগবে ঘরে পরলে। আর এনেছি একটা ডাল কালারের, একটু সবসময় ব্রাইট ব্রাইট, এইটা। এই রংটা আমি আগে কখনো পরিনি। তো এরকম ব্রাউনিশ ধূসর বা অকার, কি রং এটা ঠিক বোঝা যাচ্ছে না। এটা তো অকার রং, আর এটা ব্রাউন মেশানো অকারের সাথে। তো এইটা একটা। আর পুরী গেছি, উড়িষ্যার গামছা আনবো না, 2 ধরনের গামছা এনেছি। মাই পছন্দ করেছে, একটা এরকম লালের ওপরে পুরোটা ইক্কত উইভ করা, এটার দাম একটু বেশি নিয়েছে, কারণ ইক্কত উইভিং হলে লেবার ইন্টেন্সিভ টেকনিক, তো অনেকজনকে লেগে করতে হয়, আর এই রংটা কোথায় কোথায় পড়বে সেই হিসেবে ডাই করে তারপরে উইভ করা হয়। তো তার জন্য এই গামছাটার দাম একটু বেশি পড়েছে, বাট কি ব্রাইট না। আমি ভাইকে বলবো এটা আমিই নেব, দেখা যাক কার মানে কে যুদ্ধে যেতে ভাই বোনের, বাট ভাই আমাকে দিয়ে দেয়, আমি যদি একবার বলি ও বলবে হ্যাঁ হ্যাঁ নি, দেখা যাক কে নেয়। আর একটা নিয়েছি, সেটা হচ্ছে এইরকম সিম্পল অরেঞ্জের মধ্যে এই যে সরু নকশা পার, এটাও উইভ করা, কাটা সুতো নেই কোথাও। এই যে যেগুলো পাওয়ার লুমের সেগুলোর দাম অবভিয়াসলি অনেক কম দোকানে, সেটাও আছে। আর যেগুলো হ্যান্ডলুম, ওদেরকে যদি বলা হয় পিওর হ্যান্ডলুমের দিন, যেখানে সুতো ঘুরছে কাটা সুতো না, তাহলে ওরা তখন এগুলো বার করে দেয়। তো এই হচ্ছে পুরী থেকে কেনা নানা জামা কাপড়ের সমস্ত সম্ভার, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। জানিও কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, কোন শাড়ি বা কোন কুর্তির পিসটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আমাকে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর অনেক রূপোর গয়না কিনেছি কলকাতা থেকেও, পুরী থেকেও, সেগুলো সব পুজো শেষ হোক, তোমাদের সাথে নিশ্চয়ই একদিন বসে সবটা শেয়ার করব। পুরীর শপিং কেমন হয়েছে অবশ্যই করে আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। তোমাদের সবার কমেন্ট পড়তে এবং রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে। তো এটা একটা কমিউনিটি হয়ে গেছে, ঠিক যেরকম ইনস্টাগ্রামে আমার একটা কমিউনিটি আছে বা ফেসবুকে যেরকম একটা কমিউনিটি হয় সেই রকম। তো তোমরা সবাই খুব ভালো থেকো। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তার জন্য আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না। তোমরা সবাই খুব ভালো থেকো। দুর্গাপুজোর প্রস্তুতি নিশ্চয়ই এখন একদম পিক লেভেলে। আর কলকাতায় তো ঠাকুর দেখা মহালয় থেকেই আজকাল শুরু হয়ে যায়, বাট ছোটবেলাতেও কিন্তু পঞ্চমী থেকে শুরু হয়ে যেত, তাই না বলো? আর আজকে তো চতুর্থী হচ্ছেই। তো চলো সবাই খুব ভালো থেকো, জমিয়ে পুজোর আনন্দ করো, অনেক খাওয়া দাওয়া করো, ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করো। তোমরা সবাই নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। দেখা হচ্ছে একটা নতুন দিনে আর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই 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 বাই।